মানুষের জীবনে কিন্তু ভালো সময় মন্দ সময় দুটো আসবে। ভালো সময় মন্দ সময় আসবে জোয়ার ভাটার মতোই। কিন্তু আমাদের জ্যোতিষ চার্টের মধ্যে আমাদের যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট বা আমাদের জন্মর সময়ে যে গ্রহ নাক্ষত্রিক সজ্জাটা একটা ন্যাটাল চার্টের মধ্যে তৈরি হয়ে যায়, সেই ন্যাটাল চার্টের ভিত্তিতে আমি যদি তার ইন্টারনাল সাইডগুলোতে প্রবেশ করি সেই চার্টটার মধ্যে, তাহলে আমরা কি দেখতে পাই যে সেখানে কতগুলো যোগ তৈরি হয়, কতগুলো উপযোগ তৈরি হয়, কতগুলো কনজাংশন তৈরি হয়, কতগুলো গ্রহের প্রকৃতি, গ্রহের যে 12টা ঘরের নেচার, সেই নেচার অনুযায়ী কতগুলো মানে ক্রাইটেরিয়া তৈরি হয়। এবার এই ক্রাইটেরিয়াগুলো এমন আমরা জানি আমাদের প্রত্যেকটা ঘরে কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা নেগেটিভ ঘর একটা পজিটিভ ঘর। যেমন মেষ রাশির ঘরটা হচ্ছে নেগেটিভ ঘর ধরি আমরা, ঋণাত্মক ঘর, আর ধনাত্মক ঘর হচ্ছে বৃষ রাশির ঘর। তো আবার মানে 12টা রাশির মধ্যে এরকম একটা পজিটিভ একটা নেগেটিভ, এইভাবে পজিটিভ নেগেটিভ ঘর যেমন আছে, আবার গ্রহের আমাদের ভাবের মূল প্রকৃতি আছে। আমাদের 3টে প্রকৃতি হয়, চর স্থির দাতক। চর স্থির দাতক যেমন আমরা যদি চর রাশি বলি, মেষ রাশি হচ্ছে চর রাশি, চর রাশির মধ্যে মেষ রাশি আছে, এইরকম চর রাশির মধ্যে কর্কট রাশি আছে। এইরকম ক্ষেত্রে আমরা মানে এরকম চর স্থির দাতক, যেমন দাতক রাশির মধ্যে মীন রাশি আছে, দাতক রাশির মধ্যে দেখবেন আপনার মিথুন রাশি আছে, আবার স্থির রাশির মধ্যে বললাম বৃষ রাশি আছে, যেমন সিংহ রাশি আছে স্থির রাশির মধ্যে। এইগুলো একটা প্রকৃতি, এবং এর বাইরে একটা হচ্ছে মূল প্রকৃতি। তা মূল প্রকৃতি কি? মূল প্রকৃতি হচ্ছে আমাদের লগ্ন এবং লগ্নের অবস্থান, লগ্নের কন্ডিশন হচ্ছে মূল প্রকৃতি, অর্থাৎ ওটা হচ্ছে ফান্ডামেন্টাল সাইড। এখন ওটাকে কেন্দ্র করে যা যা যোগ তৈরি হয়, ওটাকে কেন্দ্র করে যা যা যোগ তৈরি হয়, সেই যোগগুলো কিন্তু আমাদের জীবনে যখন মানে আমরা হোরা বিশ্লেষণ করি বা হোরা চেঞ্জ হয়, অর্থাৎ যেটাকে আমরা ট্রানজিট বলি, যখন একটা গ্রহের ট্রানজিশন হচ্ছে সেই সময় কিন্তু জানবেন তাকে তার যে মানে এই যে ট্রানজিট করছে একটা গ্রহ, যে এক ঘর থেকে আরেক ঘরে ট্রানজিট হচ্ছে, এটা এবং আমাদের জন্মকালীন যে চার্টটা, স্ট্যাটিক্যাল চার্টটা, ন্যাটাল চার্টটা, এই দুটোর মধ্যে একটা কম্বিনেশন আছে। অর্থাৎ একটা আনুপাতিক যোগ ভাগ গুণ বিয়োগ, অর্থাৎ যেটাকে বলা হয় একটা সমতা বিধান রয়েছে, যেখান থেকে বেরিয়ে আসবে যে সেই যোগগুলো জন্মগত আপনার জন্মের সময় তৈরি হওয়া যোগগুলো আপনার জীবনে শুভত্ব দেবে না অশুভত্ব দেবে। আবার দেখা যাচ্ছে অনেক শুভ যোগ ঘটলো, অনেক সময় খুব নেগেটিভ যোগ ঘটলো। আমরা প্রচুর নেগেটিভ যোগ নিয়ে অনেক সময় আলোচনা করেছি, অনেক পজিটিভ যোগ নিয়েও আলোচনা করেছি। এবার অশুভ নৈসর্গিক পাপ যোগ বা নৈসর্গিক অশুভ যোগগুলো আমাদের কখন ক্রিয়াশীল হয় জানেন? আর এগুলো থেকে আমরা কি বেরোতে পারি? এটা ছিল আজকের কোশ্চেন। তো আজকে দেখুন এই যে যোগ, অশুভ যোগগুলো তৈরি হয়, মাঙ্গলিক যোগ যেমন কালসর্প যোগ, যেমন অশুভ কর্তারি যোগ, অশুভ কর্তারি যোগ, যেমন কেমদ্রুম যোগ, ঠিক আছে? এইরকম বহু যোগ, যেমন শ্রাপিত যোগ, শ্রাপিত যোগ খুব খারাপ যোগ। আচ্ছা, এরকম যোগ বহু যোগ আছে যেগুলো আমরা নেগেটিভ যোগ হিসেবে দেখি। তো সেই নেগেটিভ যোগগুলো আমাদের জীবনে নেগেটিভলি সম্পূর্ণ অ্যাক্ট করবে, না আংশিকভাবে অ্যাক্ট করবে, নাকি করবে না, মানে সেখান থেকে বেরিয়ে আসা যাবে কিনা? এক্স্যাক্টলি। দেখুন একটা জ্যোতিষ কোনো টাইম স্প্যান আছে যে এই যোগ থাকলে এত সময় ধরে আমার খারাপ সময় যেতে পারে? হ্যাঁ হ্যাঁ আছে, অবশ্যই আছে। কেননা প্রত্যেকটা গ্রহের যেমন বিংশতির একটা টাইম লিমিট আছে। যেমন বৃহস্পতির 16 বছর, রাহুর 18 বছর, ঠিক আছে, চন্দ্রের 10 বছর, হ্যাঁ, যেমন আপনার শনির ক্ষেত্রে শনির হচ্ছে 7.5 বছর, 19 বছর, মানে আমাদের যে পুরো চারটাকে ঘুরে আসে, হ্যাঁ, পুরো বিংশতিরও দশা বিচারে। শুক্রের যেমন 20 বছর, হ্যাঁ, মঙ্গলের যেমন 7 বছর। এই যে এগুলো বিংশতিরীয় দশা বিচারের, অর্থাৎ এটা হচ্ছে মূল মহাদশা। মূল মহাদশা, প্রত্যেকটা গ্রহের একটা মূল মহাদশা থাকে। এই মহাদশাগুলোর মাঝখানে আবার কি থাকে? অন্তর্দশা। এই অন্তর্দশাগুলোকে আবার ভাগ করলে কি হয়? প্রত্যন্তর দশা। এবার এইভাবে প্রাণদশা, সূক্ষ্ম দশা, সব মানে ঠিক এইভাবে রোটেট করে চলেছে, ক্রমশ সূক্ষ্ম হয়ে যাচ্ছে দশাগুলো। অর্থাৎ এই যে মূল দশাগুলোর মাঝখানে আমরা অন্তর্দশা পাচ্ছি, এবং সেই অন্তর্দশার সঙ্গে মূল দশা, অন্তর্দশা, যেমন বৃহস্পতির দশায় রাহুর অন্তর্দশা বা বৃহস্পতির দশায় চন্দ্রের অন্তর্দশা। এই বৃহস্পতির দশায় রাহুর অন্তর্দশা কেমন যাবে, বৃহস্পতির দশায় চন্দ্রের অন্তর্দশা কেমন যাবে? এখন দেখা যাচ্ছে কারোর চার্টের মধ্যে, জ্যোতিষ চার্টের মধ্যে জীবযোগ ঘটে আছে, তাহলে শুভযোগ, তাহলে শুভযোগটা কখন ক্লিক করবে, কখন শুভযোগটার প্রভাব আমরা পাবো,
ঠিক সেই দশায়, সেই হোরায়, সেই হোরা যখন ডাইরেক্ট ট্রানজিশনে ডাইরেক্ট দৃষ্টিপাত করবে, ঠিক সেই সময় আমরা পাবো। আবার দেখা যাচ্ছে, দেখুন অত ভেঙে বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না, তাই আমি ওপর দিয়ে যাচ্ছি। জ্যোতিষীয় ভাষায়, হ্যাঁ, জ্যোতিষীয় ব্যাখ্যায় আমি অতটা ঢুকছি না, কিন্তু এইটুকু আমি আপনাদের বলছি যে নেগেটিভ যোগগুলো কিন্তু অ্যাক্ট করে এইভাবে। নেগেটিভ যোগ, খারাপ যোগগুলো, যেমন মাঙ্গলিক যোগ। এবার মাঙ্গলিক যোগের মধ্যে আবার প্রকারভেদ রয়েছে। মাঙ্গলিক যোগ যে যে ঘরে তৈরি হয়, সেই মাঙ্গলিক যোগ একটা ব্যক্তির উপরে কতটা নেগেটিভলি ক্রিয়াশীল তার কিন্তু একটা প্যারামিটার আছে। সেই প্যারামিটারটা আমাদেরকে বুঝতে হবে যে এই ব্যক্তির যে মাঙ্গলিকটা রয়েছে, এই মাঙ্গলিকের প্রথম কথাই হচ্ছে মাঙ্গলিক থেকে কি কি হয় আমাদের জানা উচিত। যে মাঙ্গলিক কি কি একটা মানুষের জীবনে মাঙ্গলিক থাকলে কি কি তার প্রভাব দেয়, মাঙ্গলিকটা জীবনের কোন সময় অ্যাক্টিভ হয়, মাঙ্গলিকটা অ্যাক্টিভ হলে পরে আমাদেরকে কি কি ক্ষতি করতে পারে, আবার সেই মাঙ্গলিকটা আংশিক মাঙ্গলিক নাকি পূর্ণবলী মাঙ্গলিক, নাকি সেই মাঙ্গলিকটার হৃষ্টভঙ্গতা হয়েছে, তা সেগুলো জানতে হবে। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রকে জানতে হবে, তাহলে তবে জানবেন যে একটা জ্যোতিষীয় মতামত দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণতা আসবে। এখন যদি আংশিক পড়াশোনা হয়, দু এক পাতা পড়াশোনা হয়, অনেক গভীরে গিয়ে আলোচনা করছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, দু এক পাতা পড়াশোনা হলে দেবাশিস দা কি বলতো, দু এক পাতা পড়াশোনা করে ওই একদম ফেসবুকের মধ্যে, ওই ইউটিউবের মধ্যে গাদা গাদা, মানে আমি দিয়ে দিলাম অ্যাস্ট্রোলজির বিভিন্ন টপিক নিয়ে রিলস ছেড়ে দিলাম, বিভিন্নভাবে আমি ওই স্টোরি ছেড়ে দিলাম, রিলস ছেড়ে দিলাম ফেসবুকে, ইউটিউবে। হবে না, দু পাতা পড়ে নিয়ে আমি ছেড়ে দিলাম, ওটা হবে না। ওটাই ম্যাক্সিমাম, এখন ওগুলোই ম্যাক্সিমাম, মানে তার জন্য মানুষ ছাড়ছে না। এই জন্য অনেক সময় সোশ্যাল সাইটের উপর মানুষের বিশ্বাসযোগ্যতাও কমছে। আমাকে অনেকে বলেছেন যে এমন একজনের কথা শুনলাম, দেখে ভাবলাম বিরাট কিছু, তারপর দেখি সে কোনো ব্যাপারই না, মানে সে কিছুই না। একজন এরকম দেখানোতে আমাকে বলছে দাদা আপনি আমাকে এতদিন ধরে বলে এসছেন আমার কমার্স সাবজেক্ট হবে, আর ওনাকে আমি হঠাৎ করে ফেসবুক দেখে না কোথা থেকে হট করে দেখে আমি ওনাকে দেখিয়েছি, উনি আমাকে বলছেন সায়েন্স হবে, আবার কমার্সও সায়েন্স হবে, আবার আর্টসও হতে পারে। সে তো কমার্সের ধারে কাছেই গেল না। আনাম তুমি বলো তোমার কি ইচ্ছে। আমি বলেছিলাম কমার্স, এটাও বড় কথা না, তোমার নিজের কি ইচ্ছে। দেখুন নেচার সবসময় আপনাকে টেনে নিয়ে যাবে, নেচার আপনার খাওয়া দাওয়া বলুন, আপনার টেস্ট কিন্তু 10টা টেস্ট সাজিয়ে দেওয়া আছে, আপনার সব থেকে ভালো লাগার টেস্টটা কিন্তু আপনাকে ওই আইটেমটার কাছে নিয়ে যাবে, গ্যারান্টেড নিয়ে যাবে। আপনার নেচার আপনাকে সঠিক কালারটার দিকে নিয়ে যাবে যে আপনার কোন কালারটা বেশি টানছে। কিন্তু পারিপার্শ্বিক কারণের জন্য অনেক সময় ডাইভার্টেড হয়ে যায়। এক্স্যাক্টলি, আমরা কালার থেরাপি কেন করে দিই, আপনাকে পিন পয়েন্ট করে দেওয়ার জন্য যে এই কালারটা আপনার লাগবে, কেন এই কালারটা আপনার উন্নতি হবে, কিন্তু সে হয়তো ডাইভার্টেড হয়ে যাচ্ছে, সে আরেকটা নেগেটিভ কালার উপরে ফেলছে। বাবা মার স্বপ্ন পূরণ করতে গিয়ে ছেলে মেয়ে তার নিজের লক্ষ্যে পৌঁছতে পারে। এক্স্যাক্টলি, আমি একটা মূল প্রসঙ্গে ছেড়ে এলাম এইমাত্র, সেটা হচ্ছে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার নিজের কি কোনটা টানছে, কোন সাবজেক্টটা বলো। বলছে আপনি বিশ্বাস করুন, আপনি আমাকে যেদিন থেকে বলেছিলেন কমার্স আমার হবে, তো আপনি আমাকে যে সময় বলেছিলেন তার অনেক আগে থেকে, তারও 3-4 বছর আগে থেকে আমি ভাবতাম আমি কমার্সটাই নেব। আমি বললাম তাহলে দেখো তুমি আমি বলারও 3-4 বছর আগে থেকে ভাবছো কমার্স নেবে, তার মানে তোমার কিন্তু কমার্সটা টানছে। আর তোমাকে যারা আর্টস বা সায়েন্স বলেছে, তোমার কি ইচ্ছে করে সেদিকে যেতে? বলে আমি ইকুয়েশন মনেই রাখতে পারি না, আমি কেমিস্ট্রি ইকুয়েশন মনে রাখতে পারি না, ন্যাচারাল যে জায়গাটা এক্স্যাক্টলি সেটা কমার্স। আমার অঙ্ক মাথাতেই ঢোকে না, আমার অঙ্কে সবথেকে খারাপ হয়। আমাকে উনি কি করে বললেন আমি সায়েন্স নেব? আর আমার আর্টসের পড়াশোনা অত আমার খুব একটা ভালো, আমার কমার্সটা নিয়ে আমি ব্যবসা করব, আমি ব্যবসায়ী হব, বা আমার ব্যবসায়িক দিকে আমি অন্য কিছু করব। ঠিক আছে, অনেক কমার্সের লাইন আছে, সেগুলো আমি করব, আমাকে সেগুলো অর্থনীতিটা আমাকে খুব টানে, ফাইন্যান্সিয়াল ম্যাটার আমাকে খুব টানে, যার জন্য আমি কমার্সিয়াল লাইনে পড়াশুনো করবো। আমি বললাম তাহলে দেখো তোমার কমার্সটাই হবে বাবু, একদম লিখে দিয়েছি তার চার্টের মধ্যে কমার্স হবে বলে বহু বছর আগে লিখে দিয়েছি। আমিও দেখতাম অনেকে রিলস, কিন্তু এখন আমার সেই বিশ্বাসটাই চলে গেছে, কারণ আমি অনেকের কাছ থেকে শুনেছি। মানে আমি সবসময় বলি দেখুন একদম সঠিক কথাটা বলছি, সঠিক কথা একদম পারফেক্টলি বলছি। 200-300 অ্যাস্ট্রোলজারে 1 থেকে 2 জন অ্যাস্ট্রোলজার পারফেক্ট আছে, পারফেক্ট। 2 থেকে 300 অ্যাস্ট্রোলজারের মধ্যে 1 থেকে 2 জন বেরোবে ঠিক অ্যাস্ট্রোলজার। এটা আমার দৃঢ় বিশ্বাসের উপর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, জ্যোতিষ জগৎকে চ্যালেঞ্জ দিয়ে। আমি চাই আমার যত জ্যোতিষ ভাইয়েরা, যত জ্যোতিষ বন্ধু, প্রত্যেকের ভালো হোক, প্রত্যেকে উন্নতি করুক, প্রত্যেকের মার্কেট ভালো যাক, সবারই হোক, লোকজন সবাই যান, কিন্তু বুঝে শুনে। আবার সেই আপনি সেই ঘোলা জলে নেমে আপনাকে আবার পরিষ্কার জলে ফিরে আসতে হচ্ছে বারবার।
অন্য জায়গায় দেখিয়ে আবার সুদীপ দা আমি এই জায়গায় চলে গেছিলাম, তখন আপনার অনুষ্ঠানটা দেখতে পাইনি, বা আপনার অনুষ্ঠানটা দেখেও আমি সেখানে ডাইভার্টেড হয়ে কারোর কথায় চলে গেছিলাম, আমার কিছুই হয়নি। আইডেন্টিফিকেশন, নট অনলি আইডেন্টিফিকেশন, জ্যোতিষ শাস্ত্র মানুষের ভাগ্যকে চেঞ্জ করতে পারে থ্রু সাম স্টেপস। কতগুলো স্টেপস আছে আপনি জানবেন। জ্যোতিষশাস্ত্র বলছে আমাদের কর্মের দ্বারা উদ্ভূত ভাগ্য, সৌভাগ্য বা দুর্ভাগ্য, অশুভ কর্ম বা শুভ কর্ম, তার জন্য সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়ে গেল, একদম পরিষ্কার কনসেপ্ট ক্লিয়ার। এবার যে ভাগ্যটা এলো ফিউচারের জন্য, সেই ভাগ্যটায় দেখা যাচ্ছে হয় ভালো নয় মন্দ। মন্দ হলে আপনি মন্দটাকে কি করে কাটাবেন, এই তখনই যোগ তৈরি হয়। জানবেন একটা অদৃশ্য শক্তি, অল টাইম একটা অদৃশ্য শক্তি, সেটা শুভ বা অশুভ, যেটাকে নিয়তি বলে, সেটা কিন্তু সব সময় মানুষকে টেনে কোথাও দূরে নিয়ে যাচ্ছে, কোথাও কাছে নিয়ে যাচ্ছে, কোথাও শুভ জায়গায় নিয়ে যাচ্ছে, কোথাও এমন জায়গায় নিয়ে যাচ্ছে প্রাণ চলে যাবে একদম, আবার কোথাও নিয়ে যাচ্ছে খুব উচ্চতায় নিয়ে যাচ্ছে, কাউকে উচ্চতার শিখরে, নাম যশ সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি সব দিক থেকে, আবার কাউকে ডাউন করে দিচ্ছে নিচের দিকে। আর একটা অদৃশ্য শক্তি, দ্যাট ইজ আমরা যেটাকে বলি দ্য পাওয়ার অফ সুপার ন্যাচারাল, মানে কি বলবো, দ্য অ্যাক্ট অফ সুপার ন্যাচারাল পাওয়ার, দ্য অ্যাক্ট অফ সুপার ন্যাচারাল পাওয়ার। এটা সুপার ন্যাচারাল পাওয়ারের কার্যকারিতা, যাকে আমরা অল মাইটি বলি, গড। তার থেকে জানবেন তার যে তুলাদণ্ডটা, তার যে বিচারের তুলাদণ্ড খুব সাংঘাতিক। আমরা কি বলি, ভগবানের মার দুনিয়ার বার বলি তো, তার মানে কি, এইখানের কোর্টে, আমাদের মানুষের কোর্টে জানবেন একটা টাইম অবধি বিচার হয়। ভগবানের কোর্ট অনেক বড়, সারা বিশ্বময়, সেই কোর্টটা এমন বিচার হয় তার একটা বিন্দু 1 ইঞ্চি বাদ যাবে না, এদিক ওদিক কর্ম অনুযায়ী বাদ যাবে না। এবং জানবেন যে আজকে অশুভ যোগ, আমি এই প্রসঙ্গে আসলাম, অশুভ যোগকে কি করে সরাবো আমরা। অশুভ যোগকে কিন্তু তার একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া বা স্টেপস, অর্থাৎ আমাদের নেগেটিভ কর্মের দ্বারা উদ্ভূত সেই নেগেটিভ যোগ, যে যোগগুলোকে আমাকে জীবনে কষ্ট দেবে, সেখান থেকে বেরোনোর উপায় হচ্ছে শুভ কর্ম। অর্থাৎ ঠিক যে নেগেটিভ কাজ করে আমার অশুভত্ব হচ্ছে, সেইগুলোকে এই জীবনে শুভত্ব করা, সেইগুলোকে দান ধ্যান, মানুষকে ভালোবাসা, জীবকে ভালোবাসা, গাছকে ভালোবাসা। অর্থাৎ জানবেন ভালোবাসার মতো আর কিছু এবং মানবিকতার মতো ভালো কিছু নেই পৃথিবীতে, যেটা দিয়ে আমরা দুর্ভাগ্যকে জয় করতে পারি, সৌভাগ্যকে ফিরিয়ে আনতে পারি। শুধু ঘরে বসে বসে ওই কর গুনে গুনে ভগবানের নাম শুধু করলে হবে না, সেটা করতে হবে, ভগবানের নামও করতে হবে, কিন্তু সেবা পরম ধর্ম, সেবায় আসতে হবে। কলিযুগে সেবা অনেক বড় জিনিস, যেখান থেকে দুর্ভাগ্যকে জয় করা যায়, অশুভ এই যে গ্রহের নেগেটিভ যোগ থেকে বেরিয়ে আসা যাবে। আর একটা জ্যোতিষীকে দেখতে হবে কি সে নেগেটিভ যোগের পরিমাণটা কতটা, সেই অনুযায়ী রেমেডিও আছে। রেমেডি কি করবে, আপনার দেহের, মনের, আত্মার ঊর্জা শক্তিকে বৃদ্ধি করবে। আপনার ভেতরে আমাদের প্রত্যেকের যে ষঠ চক্র রয়েছে, মূলাধার থেকে সহস্রার, তার ঊর্জা শক্তিকে সে বৃদ্ধি করবে। এক একটা রেমেডি আছে, সেটা আমি জেমস রেমেডি দিই, কি তাবিজ দিই, কি কবজ দিই, বা কোনো মন্ত্র দিই, বা কোনো ক্রিয়া দিই, অনেক কিছু আছে রেমেডির মধ্যে, যেগুলো পারফেক্টলি অ্যাপ্লাই করলে, পারফেক্ট বুঝে নিয়ে অ্যাপ্লাই করলে, সঠিক জ্যোতিষী বললাম যে ওই জন্য খুব কম, যার জন্য যার অনুধাবন করার ক্ষমতা, যার ইন্টারনালি দেখার ক্ষমতা আছে, সেই অ্যাস্ট্রোলজার ইন্টারনালি যে দেখতে পায়, যে দূরটাকে দেখতে পায়, যার ইনটিউশন পাওয়ার হাই, এবং যে দূরটাকে দেখতে পায় কি হবে, এই গ্রহটা কোথায় নিয়ে যেতে পারে, এই যোগটা কোথায় নিয়ে যেতে পারে, সে পারফেক্ট অ্যাস্ট্রোলজার। ঠিক বললাম না ভুল? একদমই তাই।